আসসালামু আলাইকুম। সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো। ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও 2-1 গোলের জয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে আর্জেন্টিনা। তৃতীয় স্থান নির্ধারণীয় ফাইনাল ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে সরাসরি সম্প্রচার। দেশে উগ্রবাদ চরমপন্থার ঠাঁই হবে না, সংসদে প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সব সুযোগ একক কার্ডের আওতায় আনার ঘোষণা। জুলাই শহীদ দিবস আজ। 2024 সালের এই দিনে পুলিশের গুলিতে আবু সাঈদের আত্মত্যাগ ছিল গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট। কিশোরগঞ্জের মিঠামইনে দুর্বৃত্তদের হামলায় উপজেলা বিএনপি সভাপতি নিহত। 2 হামলাকারী পালিয়ে গেলেও আটক 1। এবং চামড়া শিল্পের বিপুল সম্ভাবনার বিপরীতেও আসেনি কাঙ্ক্ষিত সামাজিক অর্থনৈতিক সাফল্য। শ্রমিকদের অধিকার নিশ্চিতে বিশেষজ্ঞদের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। আর শুরুতেই আনোয়ার ইস্পাত ফিফা বিশ্বকাপ 2026। দেশের সর্বোচ্চ ভবনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত, বৃহত্তম স্যাটেলাইট টাউনের দৃঢ়তায় আনোয়ার ইস্পাত। আপনার স্বপ্নের বাড়িও গড়ে উঠুক আনোয়ার ইস্পাতের অপরাজেয় শক্তিতে। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। টেকে যুগ যুগ, ভীষণ মজবুত, সহজে ভাঙে না। আনোয়ার সিমেন্ট শীট সব সিজনেই ফিট। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও আরও একবার প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালের মঞ্চে পা রাখল 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠার লড়াইয়ে 7 মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ইংল্যান্ডের বিপক্ষে 2-1 গোলের জয় তুলে নিয়েছে আলবিসেলেস্তারা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। সানিয়া তন্ময়ের রিপোর্ট। আকাশী নীলদের এমন বাঁধন ভাঙা উদযাপন উড়ে এসে জুড়ে বসেনি। এই উদযাপন এক কঠিন লড়াইয়ের পর অর্জিত জয়ের। এই উদযাপন এক ইতিহাসের দ্বার প্রান্তে পা রাখার। এই বুনো উল্লাস হার না মানা এক দল আর কোটি ভক্তের আবেগের প্রতিচ্ছবি। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে উপস্থিত 75 শুরুটা আসে ইংল্যান্ডের হাত ধরে। কাউন্টার অ্যাটাকের দারুণ গোলে এগিয়ে যায় দলটি। Right time. This one's on target. This one's an absolute beauty. ক্ষমতায় ফেরার পর জয়সূচক গোলটি করতে মার্টিনেজের হেড। আর তাতেই শেষ 4 আসরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটে মেসি ও তার দল। 19 জুলাই শিরোপা ধরে রাখার পথে মেসিদের প্রতিপক্ষ 2010-এর চ্যাম্পিয়ন স্পেন। সানিয়া তন্ময়, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ইংলিশদের হারিয়ে গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনালে আর্জেন্টিনা। সেই জয়ে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিজয় উল্লাসে মেতে ওঠেন হাজারো আর্জেন্টাইন সমর্থক। তারা বলছেন, লিওনেল মেসিদের পায়ের জাদুতে আরও একবার বিশ্ব জয় করবে আলবিসেলেস্তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। সন্ধ্যার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখতে ভিড় জমায় হাজারো ফুটবল প্রেমী। কারো গায়ে নীল সাদা জার্সি, কারো হাতে পতাকা। টিএসসি রূপ নেয় এক টুকরো বুয়েন্স আইরেসে। তবে মাঠের লড়াইটা মোটেও সহজ ছিল না। ম্যাচে কখনো ইংল্যান্ড এগিয়ে যাচ্ছিল, আবার কখনো ম্যাচে ফিরছিল আর্জেন্টিনা। টান টান উত্তেজনার ম্যাচে পাল্টাপাল্টি আক্রমণে দর্শকদের উৎকণ্ঠা বাড়ছিল প্রতি মুহূর্তেই। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনার সমর্থকরা। জয়ের আনন্দের মাঝেই নামে বৃষ্টি, কিন্তু সেই বৃষ্টি যেন উৎসবের রং আরো গাঢ় করে তোলে। আর্জেন্টিনা খেলা ওরা লাস্টে 15 মিনিট খেলে, সারাদিন খেলে না। লাস্টে যে সময় গোল দিয়েছে, লাস্ট গোল, ওই গোলটা অনেক ভালো লাগছে।
ইনশাআল্লাহ মেসি জিতবে ইনশাআল্লাহ। সমর্থকদের প্রত্যাশা ফাইনালে স্পেনকে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জয় করবে আর্জেন্টিনা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবার অন্যান্য সংবাদ। বাংলাদেশে কখনোই উগ্রবাদ এবং চরমপন্থার ঠাঁই হবে না বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে জনগণের সকল সুযোগ সুবিধা একক কার্ডের আওতায় আনতে ইউনিভার্সাল কার্ডের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। চকর মালিথার রিপোর্ট। বাজেট অধিবেশনের একেবারে শেষে সংসদ নেতার সমাপনী বক্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সত্যিকারের প্রতিনিধিরা এবার বাজেট পাশ করেছেন। এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না, এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, জনগণের কর্মসংস্থান তৈরির পরিকল্পনা উঠে আসে প্রধানমন্ত্রীর 51 মিনিটের বক্তব্যে। যে সকল কার্ডগুলো আছে আমরা সফলভাবে সেগুলো পৌঁছে দেওয়ার কাজ পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে শুরু করেছি, কিন্তু মাননীয় স্পিকার, এই সবগুলোকে এক সময় আমরা একটি কার্ডের মধ্যে নিয়ে আসতে চাই, এবং সেজন্যই মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি পর্যায়ক্রমিকভাবে আমরা সবগুলো, সেটি কৃষক কার্ড হোক, সেটি ফ্যামিলি কার্ড হোক, সেটি প্রবাসী কার্ড হোক, সেটি ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে যে সম্মানী দেওয়া হচ্ছে সেটির কার্ড হোক, সবকিছু আমরা ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসব। যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। স্বৈরাচারের সময় কিভাবে প্রতি বছর এই দেশ থেকে $16 বিলিয়ন পাচার করে দেওয়া হয়েছে, যার ফলে বিরোধী দলীয় নেতা ওনার বক্তব্যে যে রাস্তাঘাট বা যেটারই উনি বিবরণ দিয়ে থাকুক না কেন, এই সকল সমস্যাগুলো একটি অন্যতম কারণ হচ্ছে এই দুর্নীতি। মাননীয় স্পিকার, এবং এই দুর্নীতিকে যে কোনোভাবেই হোক, সেটি হাত বেঁধেই হোক, টুটি চেপেই হোক, যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে বর্তমান সরকার মাননীয় স্পিকার বদ্ধপরিকর। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অধিবেশন সমাপ্তির রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান ডেপুটি স্পিকার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি দ্বিতীয় 2026 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশন। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। বুধবার বাজেট অধিবেশনের একেবারে শেষে সংসদ নেতার আগে বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান। ফ্যাসিবাদ মোকাবেলায় সরকার ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এই আস্থা আমাদের আছে, কিন্তু সমস্যা এক জায়গায়, এটা সরিষার মধ্যে। ওই সরিষাগুলোকে পুড়িয়ে ফেলতে, ওই সরিষাগুলো ক্রাশ করে তেল বের করে সমাজে বিক্রি করে বন্টন করে দিতে হবে। এই সরিষার নাম হচ্ছে দুর্নীতি। দুর্নীতির পৃষ্ঠপোষক যদি এই সংসদ না হয়, আমি অ্যাবসলিউটলি কনফিডেন্ট বাংলাদেশ থেকে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে। এবার জুলাই গণ অভ্যুত্থান। জুলাই শহীদ দিবস আজ। 2024 সালের এই দিনে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রাণ হারান আবু সাইদ এবং মোহাম্মদ ওয়াসিম আকরাম। দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সোহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তাদের স্বপ্নের বৈষম্যহীন গণতান্ত্রিক জবাবদিহিমূলক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে দল মত পথ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শহীদ আবু সাইদ, শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ 16 জুলাইয়ের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক আর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে শহীদ হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় সংগঠক আবু সাইদ। তার আত্মত্যাগ ছিল জুলাই গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট। আন্দোলনের একজন কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে আগের দিনই আবু সাইদ সরকার ও ছাত্রলীগের হুমকির মধ্যেও রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে রেখেছিলেন। মেইনা লাভলির রিপোর্ট। জুলাইয়ের সেই দুপুরের তপ্ত রোদে আবু সাইদের বুক একটুও কাঁপেনি। পুলিশের তাক করা বন্দুকের সামনেও অকুতোভয় ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই মেধাবী শিক্ষার্থী। চোখে মুখে ভয়হীন আবু সাইদ 2 হাত প্রসারিত করে একাই বুক পেতে দিলেন বুলেটের সামনে। শুধু সাহসের অস্ত্র দিয়ে তার লড়াই কাঁপিয়ে দিয়েছিল পুরো রাষ্ট্রযন্ত্রের ভিত। পুলিশের এরকম সরাসরি গুলিতে দেশের কোটি কোটি মানুষ বিস্মিত হলেও আবু সাইদের আত্মদান তাদের পরে ছাত্র গণঅভ্যুত্থানে সম্পৃক্ত করে। রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবুনপুরে গাছের শীতল ছায়ায় চিরনিদ্রায় আবু সাইদ। সন্তানের ছবি হাতড়ে এখনো নিজেদের মনকে সান্ত্বনা দিয়ে যাচ্ছেন আবু সাইদের মা বাবা। চাষির কাছে মোবাইল দিয়ে গেছিল, একটা মোবাইল চলে পারো না, ওই চাষা বেড়াই নিছিল, নিয়ে ওর থেকে মোবাইল করেছিল, ওর কাছে একটা আসলো, মুখে হেলো, কথা কইছিল, এখন আর চলতো নাই, কে কথা কই। আবু সাইদ হত্যাকাণ্ডে দণ্ডপ্রাপ্ত আসামিদের রায় কবে কার্যকর হবে সেই প্রশ্ন পরিবারের সদস্যদের মনে। আমরা চাই তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করে এবং জুলাই বিপ্লবে সকল শহীদ পরিবার যেন ন্যায় বিচার পায়। শহীদ হওয়ার আগের দিন ফেসবুকে 69-এর গণঅভ্যুত্থানে শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুজ্জোহাকে স্মরণ করেছিলেন আবু সাইদ। কথা বলেছিলেন কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে। ছাত্রলীগ বা পুলিশ হামলা করতে পারে এই বিষয়টা আমার সাথে বারবার কনসাল্ট করছিলেন। তো তখন আমি বলেছিলাম যে আসলে আমরা তো সবাই রিস্ক নিয়ে মাঠে আছি, তাহলে এই রিস্ক নিয়ে মাঠে থাকতে হবে। পরে তিনি বললেন যে ঠিক আছে, তাহলে আমি বেরোবি থেকে আমি এটা করছি, সমস্যা নেই। এবং পরের দিন যখন 16 জুলাই বিক্ষোভ কর্মসূচিতে আমি নিজে শহীদ মিনারে ছিলাম, সেই মুহূর্তে এক পর্যায়ে শুনতে পাই যে এরকম একজন শহীদ হয়েছে এবং সে একদমই এভাবে দাঁড়ায় শহীদ হয়েছে। আবু সাইদের আত্মত্যাগ বৃথা যায়নি। তাকে হত্যা করার 3 সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রবল গণঅভ্যুত্থানে বিদায় নিয়েছিল শেখ হাসিনা সরকার। তবে প্রাণ দিতে হয়েছিল আরও 1400 মানুষকে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই 1 নম্বর গেটের সামনে বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন বুকে নিয়ে পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন শহীদ আবু সাইদ। তার আত্মত্যাগ আজও ন্যায়, সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। দর্শক, এবার অন্যান্য সংবাদ। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন উপজেলা বিএনপি সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। বুধবার রাত 10টার দিকে উপজেলার বেরিবাঁধ এলাকায় নিজের বাগান বাড়িতে প্রবেশের সময় জাহাঙ্গীরকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে একজনকে আটক করলেও 2 হামলাকারী পালিয়ে যায়। গুরুতর আহত জাহাঙ্গীরকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত আনুমানিক 11টা 30 মিনিটে আমাদের জরুরি বিভাগে আনার পরে তাকে আমরা মৃত অবস্থায় পাই। তাকে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। আজ পহেলা শ্রাবণ। বাংলাদেশের বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী শ্রাবণ মাসের প্রথম দিন, কিন্তু সৌরজগতের হিসাব নিকাশ আর লোকনাথ পঞ্জিকা মতে আজও আষাঢ় মাস, অর্থাৎ 32শে আষাঢ়।
1988 সালের আগে আষাঢ় শ্রাবণ 2 মাস গণনা করা হতো 32 দিনে। ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান বাংলাদেশে বাংলা মাসগুলো 29 থেকে 31 দিনে গণনা করা হয়। তবে লোকনাথ পঞ্জিকা মতে এখনও এই 2 মাস 32 দিন, যার পেছনে রয়েছে মহাকাশ ও সৌরজগতের কিছু প্রচলিত নিয়ম। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লাইলা নওশিন। আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল হলেও কখনো কখনো শরতের শুরুতেও থেকে যায় বর্ষণের অবিরাম ধারা। প্রাণ প্রকৃতির অপরূপ সৌন্দর্যে বর্ষা প্রকৃতিপ্রেমীদের বিমোহিত করলেও অতিবৃষ্টিতে অনেকেই হয়তো বাংলা ক্যালেন্ডার খুলে ভাবেন কবে যাবে এই বর্ষা, কবে যাবে আষাঢ় বা শ্রাবণের 31 দিন। কিন্তু অনেকেই হয়তো জানেন না, প্রচলিত বাংলা ক্যালেন্ডারে 31 দিনে আষাঢ় ও শ্রাবণ মাসের কথা থাকলেও মহাকাশ বিজ্ঞানের হিসাব মতে এই 2 মাস আসলে 32 দিনে হয়। বাংলা বর্ষপঞ্জি সাধারণত সৌর নক্ষত্র কেন্দ্রিক। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। পৃথিবী যে সূর্যের চারিদিক দিয়ে ঘুরছে যে পথে, সেই পথটা উপবৃত্তাকার হবার কারণে যেটা হয় যে কখনো সূর্যের কাছে আসে আমাদের পৃথিবী, আবার কখনো কিছুটা দূরে চলে যায়। যখন কিছুটা দূরে চলে যায় তখন যেটা হয় যে তাকে খুব গতিটা কিছু তুলনামূলকভাবে ধীর হয়ে যায়। কিন্তু এর ফলে দেখা যায় যে সূর্যের যে ব্যাকগ্রাউন্ডে তার যে পেছনের যে নক্ষত্রটা জোডিয়াক দেখা যায়, সেই জোডিয়াকটা 32 দিন ধরে তাকে পার করতে হয়। এই কারণেই 32 দিন হচ্ছে। যেমন এবার আষাঢ় শ্রাবণ 32 দিনেই হচ্ছে। একসময় এদেশেও লোকনাথ পঞ্জিকা অনুসরণ করে 32 দিনে আষাঢ় শ্রাবণ মাস গণনা করা হতো। 1988 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রস্তাবিত সংশোধিত বাংলা বর্ষপঞ্জিকা গ্রহণ করা হয়। এই নতুন নিয়মে কোনো বাংলা মাস 32 দিনে হয় না। বাংলাদেশে বৈশাখ থেকে আশ্বিন এই 6 মাস 31 দিনে এবং কার্তিক থেকে ফাল্গুন 30 দিনে গণনা করা হয়। তবে প্রচলিত বাংলা পঞ্জিকা বহাল রাখার পাশাপাশি বাংলা বর্ষপঞ্জির আদি ধারা সংরক্ষণের আহ্বান জানিয়েছেন অ্যাস্ট্রোনমি বিশেষজ্ঞরা। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। চামড়া শিল্পের বিপুল সম্ভাবনার বিপরীতেও আসেনি কাঙ্ক্ষিত সামাজিক ও অর্থনৈতিক সাফল্য। অথচ পরিকল্পিত উদ্যোগ ও যথাযথ বাস্তবায়নে গলার কাটা হয়ে ওঠাই বর্জ্যই হতে পারে বিপুল বৈদেশিক মুদ্রা আয়ের খাত। এজন্য পরিবেশগত বৈশ্বিক নীতিমালা মেনে বর্জ্য ব্যবস্থাপনা সহ শ্রমিকদের অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসির রিপোর্ট। আট যুগের পথ চলায় আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকা রাখার বিপরীতে দূষণ বাড়িয়েছে চামড়া শিল্প। বর্জ্য অব্যবস্থাপনা ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত না করায় এই শিল্প আন্তর্জাতিক বাজার যেমন হারিয়েছে, তেমনি মাটি, পানি, বায়ু দূষণের পাশাপাশি ছড়িয়েছে নানা সংক্রামক রোগ। এমন বাস্তবতায় রাজধানীর চ্যানেল আইতে চামড়া শিল্পের পরিবেশগত প্রভাব ও অধিকার বিষয়ক আলোচনায় শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণে করণীয় বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা। সমস্ত সমাধান অবশ্যই রাষ্ট্র নিবে, রাষ্ট্র নেওয়া উচিত। এরা সংসদ নিবে, মাননীয় প্রধানমন্ত্রী নিবে, মাননীয় মন্ত্রী নিবে। শুধু সঠিকভাবে যদি আপনারা সেটার উপস্থাপন করতে পারেন। সামগ্রিক শিল্পটাকে সাস্টেইন করতে হবে এবং সবাইকে সম্পৃক্ত করে সাস্টেইন করতে হবে, যেন সবাই যেন ফলটা পায়। Social and environment compliance are not two different coins. They are two sides of the same coin, and environment compliance affects people and social compliance affects environment. শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের যথাযথ বাস্তবায়ন সহ চামড়া শিল্পের টেকসই উন্নয়নে ঐক্যবদ্ধ প্রয়াসের উপর গুরুত্ব আরোপ করেন সংশ্লিষ্টরা। পরিবেশ প্রকৃতির সাথে কিন্তু এই ইন্ডাস্ট্রির ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই ইন্ডাস্ট্রি যেই পরিমাণ পলিউশন হয়, সেই পলিউশনকে যদি আমরা ভালোভাবে ব্যবস্থাপনার মাধ্যমে মিনিমাইজ না করতে পারি, তাহলে কিন্তু সমস্যা বাড়বে, কমবে না। এত বড় একটা স্মার্ট ইন্ডাস্ট্রি অথচ ভেরি আনস্মার্টলি ডিল করা হচ্ছে, এবং ওনারা জানেন না যে ওনাদের সমস্যাটা কি। যে এই ইন্ডাস্ট্রিটা আমরা হাজারিবাগ থেকে হেমায়তপুরে নিলাম ওয়ার্ল্ড ক্লাস ইন্ডাস্ট্রি করার জন্য,
সেটাকে আমরা কিন্তু করতে পারিনি, কিন্তু আমরা সেই ইমপ্রেশনটাকে ডাউন করেছি। পরিবেশ বান্ধব কর্মপরিবেশ, যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা ও শ্রমিকদের অধিকার নিশ্চিতে লেদার ওয়ার্কিং গ্রুপ সহ আন্তর্জাতিক সংস্থার সনদ পাবে দেশের চামড়া শিল্প, বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব ও অধিকার এ নিয়ে আয়োজনের শেষ অংশ দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দেখছেন চ্যানেল আই সংবাদ। এ পর্যায়ে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর লঙ্কান প্রিমিয়ার লিগ সরাসরি সম্প্রচার করবে আই স্ক্রিন। 17 জুলাই উদ্বোধনী ম্যাচ। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রায় $100 বিলিয়ন ব্যয় হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নে এমনই হিসাব উঠে এসেছে। অভ্যন্তরীণ হিসাব সম্পর্কে অবগত 6টি সূত্রের বরাত দিয়ে এনবিসি জানিয়েছে, পেন্টাগনের প্রাক্কলন অনুযায়ী যুদ্ধের ব্যয় $80 থেকে $100 বিলিয়ন মধ্যে দাঁড়াবে। যুদ্ধ শুরুর পর ইরানি হামলায় বাহরাইনে ইউএস নেভাল ফোর্সেস সেন্ট্রাল কমান্ড ঘাঁটির ব্যাপক ক্ষতি হয়। সেটি আবার নির্মাণ করতে প্রায় $100 কোটি খরচ হতে পারে। এই ব্যয় আরও বাড়তে পারে, কারণ ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিলের ঘোষণা দেওয়ার পর এর জবাবে পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের শপিং মলে ধর্মীয় বিদ্বেষের কারণে সোহেল নামের ভারতীয় মুসলিম কর্মীকে 15 বার ছুরিকাঘাত করেছে এক ব্যক্তি। পিটার মাইকেল লারসেন নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। লারসেন স্বীকার করেছেন যে মুসলিম হওয়ার কারণেই ওই যুবককে তিনি টার্গেট করেছিলেন এবং তার উদ্দেশ্যই হলো মুসলিমদের হত্যা করা। পুলিশ লারসেনের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিপজ্জনক অস্ত্র বহনের অভিযোগ এনে সল্টলেক কাউন্টি জেলে পাঠিয়েছে। সোমবার ওয়েস্ট ভ্যালি সিটির ভ্যালি ফেয়ার মলে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনায় ভুক্তভোগী সোহেলের অবস্থা এখন আশঙ্কাজনক। এবার কৃষি সংবাদ। নেত্রকোনায় লতিরাজ কচুর আবাদ বাড়ছে। ফলন ও বাজার মূল্য ভালো হওয়ায় দিন দিন আগ্রহী হয়ে উঠছে চাষিরা। পাশাপাশি লতিরাজ কচুর চাষ করে আয় করছেন কৃষক। এতে কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে অনেকের। নেত্রকোনা থেকে জাহিদ হাসানের তথ্য ও ভিডিওচিত্র আলমকসিদের রিপোর্ট। নেত্রকোনা সদর ও পূর্বধলা উপজেলায় খলাপাড়া, দক্ষিণ বিশিউরা সহ অনেক গ্রামের চাষিরা লতিরাজ কচুর চাষ করছেন। প্রাকৃতিক বিপর্যয়ে ঝুঁকিমুক্ত লতিরাজ কচু স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য এলাকার পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে। ভালো ফলন ও বাজার মূল্য ভালো পাওয়ায় খুশি চাষিরা। এ পর্যন্ত প্রায় 80-90 হাজার টাকার মতো বিক্রি আসছে। আশা করি ইনশাল্লাহ আরো আসবে। সবাই মিলে গৃহস্থী, আমরা করছি লতের গৃহস্থী, আমরা সবাই সুখ সুবিধার মতন আছি আর সবাই লাভের মধ্যে আছি। প্রতি কেজি লতি কচু বিক্রি হচ্ছে গড়ে 60 থেকে 70 টাকা। এটার মধ্যে খরচও কম, এটা খাইতেও সুস্বাদু, খুবই ভালো। আপনার গাড়ি আসে বিভিন্ন জায়গা থেকে, আপনার ব্যাপারীরা আসে, আমাদের এখান থেকে নিয়ে যায় মাল। বর্তমানে 60-70 টাকা 1 কেজি লতির দাম পড়ে। স্বাচ্ছন্দ্যে আমাদের এলাকার লোকজন এটা নিজেরা ব্যবহার করতেছে এবং অতিরিক্ত যেটা এটা সারা বাংলাদেশ আমাদের এই এলাকা থেকে ট্রাক যুগে কৃষকের বাড়ি থেকে ঘুরে ঘুরে পাইকার এদিকে নিয়ে যাচ্ছে এবং সারা বাংলাদেশে আমাদের এটা সাপ্লাই হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগ বলছে 187 হেক্টর জমিতে কমপক্ষে 19,74,72,000 টাকার লতি কচু উৎপাদন হয়েছে। লতিরাজে কিন্তু আমাদের রোগ বালাই খুবই কম, সেক্ষেত্রে আমাদের পরিচর্যাও কম করতে হচ্ছে, পাশাপাশি লাভজনক হচ্ছে। প্রায় 30 মেট্রিক টন, 25 থেকে 30 মেট্রিক টন আমাদের আর হেক্টরে আমাদের ফলন পাচ্ছে আমাদের কৃষকেরা। এবং আমরা জানি যে লতিরাজ কিন্তু একটা ভালো পুষ্টিকর খাবার, পাশাপাশি এটা উচ্চ মূল্যের একটা সবজি। নেত্রকোনায় লতিরাজ কচু আবাদ করে অর্থনৈতিক সচ্ছলতার পাশাপাশি পুষ্টি চাহিদাও পূরণ হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
অবৈধ ও অপরিকল্পিত আবাসন, মাটি কাটা আর বৃক্ষ নিধনে বিপন্ন প্রকৃতি ও অর্থনীতির অন্যতম ভিত্তি পাহাড়। প্রতি বর্ষার মতো এবছরও শুধুমাত্র কক্সবাজারে পাহাড় ধসে ঝরেছে 19টি প্রাণ। ঝুঁকি নিয়ে রাঙামাটির পাহাড়ের পাদদেশে বসবাস করছে লাখো মানুষ। পরিবেশবাদীরা বলছেন, পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেই টনক নড়ে প্রশাসনের। সংকট নিরসনে পুনর্বাসন সহ ঝুঁকিপূর্ণ এলাকায় রেড অ্যালার্ট জারির দাবি স্থানীয়দের। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিক ও রাঙামাটি থেকে মনসুর আহমেদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাহাড় ধস কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের অতি মুনাফার লোভ আর অপরিকল্পিত উন্নয়নের করুণ পরিণতি। এ মাসেই কক্সবাজারে 13 রোহিঙ্গা সহ পাহাড় ধসে 19 জনের মৃত্যু হয়েছে। পাহাড়ের ঢালু ও পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে 1 লাখ রোহিঙ্গা ও সাগরের করাল গ্রাসে বসতি হারানো উদ্বাস্তু সহ 4 লাখ মানুষ। লোভী ব্যক্তিদের হাত থেকে তো আমাদের পাহাড়কেও রক্ষা করা দরকার। রাঙামাটি পৌর এলাকা কাপ্তাই, কাউখালী, বরকল, বাঘাইছড়ি, লংদু সহ বিভিন্ন উপজেলার 28টি স্থানকে পাহাড় ধস প্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে নিজেদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে নারাজ ঝুঁকিপূর্ণ বসবাসকারীরা। জীবনের সবকিছু দিয়ে আমরা একটু করে জায়গা নিছি। আমরা এমন কোনো সামর্থ্য নাই যে এই জায়গাতে যায় জায়গা কিনে একটা ঘর তোলার মতো। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে নানা পরিকল্পনা প্রশাসনের। যারা ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাস করে তাদেরকে রিলোকেট করা, তাদেরকে এমন একটা অঞ্চলে রাখা যেখানে অতিবৃষ্টি বা বন্যার কারণে যাতে পাহাড় ধসের ঘটনা না ঘটে। তাদেরকে ভূমিহীন হিসেবে বন্দোবস্ত দিয়ে অন্যত্র কোথাও পুনর্বাসন করা যায়, সেটা একটা ভালো উদ্যোগ হতে পারে। তবে এই বিষয়ে আমরা কাজ করছি। আর দুর্যোগ প্রতিরোধে অবৈধ পাহাড় কাটা বন্ধ সহ সচেতনতায় জোর দিচ্ছে সরকার। বিভিন্ন ইন্ডাস্ট্রির নামে পাহাড়কে ধ্বংস করা হয়েছে। এই নির্বাচিত সরকারের সময় এই ঘটনার পুনরাবৃত্তি ইনশাআল্লাহ ঘটবে না। পরিবেশ বিপর্যয় রোধে পুনর্বাসন সহ পাহাড়ের পরিবেশ প্রতিবেশ রক্ষার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝেই গ্রাহক ও দর্শকদের কথা ভেবে ক্রিকেট মাঠে চোখ ফিরিয়েছে দেশের শীর্ষ ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিন। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর লঙ্কান প্রিমিয়ার লিগ বা LPL এর এবারের আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে আই স্ক্রিন। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে 17 জুলাই থেকে 8 আগস্ট বসছে LPL এর আসর। 17 জুলাই সন্ধে 7:30টায় জাফনা কিংস ও গল গ্যালান্টস ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের টুর্নামেন্ট। 5 দলের আসরে তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন বাংলাদেশি তারকা ক্রিকেটার বিভিন্ন দলের হয়ে খেলবেন। দর্শক, সংবাদের শেষ প্রান্তে তবে যাবার আগে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে উগ্রবাদ চরমপন্থার ঠাঁই হবে না, সংসদে প্রধানমন্ত্রী। বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সব সুযোগ একক কার্ডের আওতায় আনার ঘোষণা। জুলাই শহীদ দিবস আজ। 2024 সালের এই দিনে পুলিশের গুলিতে আবু সাইদের আত্মত্যাগ ছিল গণঅভ্যুত্থানের টার্নিং পয়েন্ট। কিশোরগঞ্জের মিঠামইনে দুর্বৃত্তদের হামলায় উপজেলা বিএনপি সভাপতি নিহত। 2 হামলাকারী পালিয়ে গেলেও আটক 1। এবং চামড়া শিল্পের বিপুল সম্ভাবনার বিপরীতেও আসেনি কাঙ্ক্ষিত সামাজিক অর্থনৈতিক সাফল্য। শ্রমিকদের অধিকার নিশ্চিতে বিশেষজ্ঞদের তাগিদ। দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাচ্ছে চ্যানেল আই এর জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।